চ্যাপ্টার 314 পসিবল। হর্নাচিস পর্বতশ্রেণীর চূড়ায় থাকা দ্য নেশন অব দ্য এভারনাইট বিশ্বাস করত দ্য রুলার অব দ্য এভারনাইট মাদার অব দ্য স্কাইয়ের উপর। এর সাথে এভারনাইট ডেমনিক উলফ ফ্লেগ্রিয়ার কি কোনো সম্পর্ক আছে? আমি যেই কাল্পনিক প্রলাপগুলো শুনি সেগুলো কি আসলে হর্নাচিস ফ্লেগ্রিয়া? প্রাচীন ঈশ্বর এভারনাইট ডেমনিক উলফ ফ্লেগ্রিয়া আর গডেসের মাঝে সম্পর্কটা আসলে কি? রোজেল গুস্তাভের কথা অনুযায়ী সিকোয়েন্স 0 হল একজন সত্যিকারের ঈশ্বরের সমান, আর প্রতিটি সিকোয়েন্সে কেবল একজনই সিকোয়েন্স 0 থাকতে পারে। গডেস কি তাহলে এভারনাইট ডেমনিক উলফ থেকে এই ক্ষমতাটা পেয়েছিল? সে সবচেয়ে প্রাচীন ঈশ্বরও ছিল না, আবার তার দাবি অনুযায়ী সৃষ্টিকর্তার চোখও ছিল না। হ্যাঁ, একটা পারিপার্শ্বিক সূত্র আছে যাকে ঠিক প্রমাণ বলা যায় না। দ্য লাইফ স্কুল অফ থট চাঁদের উপাসনা করে সেই লাল চাঁদ যা সৃষ্টিকর্তার চোখ থেকে তৈরি হয়েছিল, কিন্তু তারা এভারনাইট গডেসকে বিশ্বাস করে না। ক্লাইন মোরেত্তি হঠাৎ করে বেশ কয়েকটা বিষয় মিলিয়ে নিল আর দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কথা বলাল। আর কি কিছুই নেই? না, কিং অফ ডেমনিক উলফস ফ্লেগ্রিয়ার ব্যাপারটা সিটি অফ সিলভারেও একটা রূপকথা হিসেবে ধরা হয়। ডেরিক বার্গের মনে হল যেন সে কোনো উত্তরই দিতে পারল না। লজ্জা পেয়ে সে প্রস্তাব দিল, মিস্টার ওয়ার্ল্ড, আপনি চাইলে অন্য কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন বদলাবো? লিটল সান, তুমি বড্ড বেশি সৎ, তাহলে আর আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। ক্লাইন মোরেত্তি দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কর্কশ গলায় বলাল, তোমার সততা আর বিশ্বাসযোগ্যতা আমাকে বেশ মুগ্ধ করেছে। আমি আগে একজন বিয়ন্ডারের সাথে দেখা করেছিলাম। সে খুব সহজেই শরীর আর আত্মার মাঝে রূপ বদলাতে পারত আর জম্বিদের নির্দেশও দিতে পারত। তুমি কি জানো এটা কোন পাথওয়ে আর কোন সিকোয়েন্সের অংশ? যদিও দ্য সানের পক্ষে ফরসেকেন ল্যান্ড অফ গড আর সিটি অফ সিলভার থেকে লোয়েন কিংডমের রাজধানী ব্যাকল্যান্ডের সাথে কোনো সম্পর্ক তৈরি করাটা অসম্ভব ছিল, তবুও ক্লাইন মোরেত্তি যথেষ্ট সাবধানতা বজায় রেখে মিস শ্যারনের ক্ষেত্রে সে বোঝাতে গিয়ে মেয়েদের বদলে ছেলেদের সর্বনাম ব্যবহার করল। আর একটা কথা, সে কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডার নয়, দ্য ওয়ার্ল্ড ভারী গলায় যোগ করল। ডেরিক বার্গ তার শেখা জ্ঞানগুলো খুব মন দিয়ে মনে করার চেষ্টা করল, তারপর বলল, সে যদি কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডার না হয় তবে ফিনিক্স পাথওয়েটা আমরা বাদ দিতে পারি। ফিনিক্স পাথওয়ে? ক্লাইন মোরেত্তি ইচ্ছে করেই দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কিছুটা অবাক হওয়ার ভান করাল। এতগুলো জমায়েতে অংশ নেওয়ার পর ডেরিক বার্গের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সিটি অফ সিলভার আর মিস জাস্টিস ও তার সঙ্গীদের ব্যবহার করা শব্দগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। তাই কোনো রকম অবাক না হয়েই ডেরিক বার্গ বুঝিয়ে বলল, এটা এমন একটা বিয়ন্ডার পাথওয়ে যা মৃত্যু আর আংশিকভাবে স্পিরিট ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে। এর সিকোয়েন্স 9 হল কর্পস কালেক্টর। তাহলে এটা হলো ডেথ পাথওয়ে। দেখে তো মনে হচ্ছে ফিনিক্স অ্যানসেস্টার গ্রেগ্রেস প্রাচীনকালে ডেথ ছিল। ক্লাইন মোরেত্তি ব্রোঞ্জের লম্বা টেবিলের এক প্রান্তে খুব শান্ত হয়ে বসে রইল। সেই দ্য ওয়ার্ল্ডকে দিয়ে সম্মতিসূচক মাথা নাড়াল। আমি বুঝতে পেরেছি, তুমি বলে যাও। ডেরিক বার্গ সাথে সাথেই উত্তর দিল, আমি কেবল দুটো সম্ভাবনার কথা ভাবতে পারছি। প্রথমটা হলো এক বিশেষ ধরনের ডেভিলস। আমি যেমনটা আগে বলেছিলাম, বিভিন্ন প্রজাতি থেকে তৈরি হওয়া ডেভিলসদের মাঝে ভিন্নতা থাকতে পারে। এমন এক ধরনের আছে যারা খুব সহজেই শরীর আর আত্মার মাঝে রূপ বদলাতে পারে, তবে এদের সংখ্যা বেশ কম, আর তারা হয়তো জম্বিদের নির্দেশ দিতে পারে না। তারা কি মানুষ হতে পারে? দ্য ওয়ার্ল্ড জানতে চাইল। না, অন্তত আমার জানা মতে এরকম কোনো উদাহরণ নেই, ডেরিক বার্গ সততার সাথেই বলল। আর দ্বিতীয় সম্ভাবনাটা কি? ক্লাইন মোরেত্তি লড়াইয়ের ময়দানে মিস শ্যারনের সাধারণ পারফরম্যান্সের কথা ভাবল, আর দ্য ওয়ার্ল্ড তার বসার ভঙ্গি কিছুটা বদলে নিল। ডেরিক বার্গ খুব সিরিয়াস গলায় উত্তর দিল, মিউট্যান্টস। মিউট্যান্টস? ওগুলো তো দানবদের বোঝায়, তাই না? দ্য ওয়ার্ল্ড কর্কশ গলায় জিজ্ঞেস করল। ক্লাইন মোরেত্তির স্পষ্ট মনে ছিল যে মিস্টার আজিক বলেছিল, অভিশাপের কবলে পড়া মানুষদের সাধারণভাবে মিউট্যান্টস বলা হয়। অভিশাপের ভিন্নতার কারণে মিউট্যান্টসরা বিভিন্ন প্রজাতিতে বদলে যায়। তারা সাধারণত মানুষদের মতোই হতো, কিন্তু তাদের মনের গভীরে সবসময় একটা চাপা পড়া বিকৃত বাসনা লুকিয়ে থাকত। কোনো নির্দিষ্ট দৃশ্য বা জিনিসের সংস্পর্শে এলে তাদের সেই বাসনাগুলো জেগে উঠত আর তারা দানবে পরিণত হতো। তখন তারা রক্ত আর খুনের নেশায় উন্মাদ হয়ে যেত। প্রতিবার এই বাসনাগুলো প্রকাশ করার সাথে সাথে তারা আরও একটু বেশি নিষ্ঠুর আর অনুভূতিহীন হয়ে পড়ত। শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে আশা করা যায় এমন সব ভালো অনুভূতি তারা হারিয়ে ফেলত। সবচেয়ে পরিচিত মিউট্যান্টস হল ওয়্যারউলফ। ডেরিক বার্গ সরলভাবে মাথা নেড়ে বলল, একদম ঠিক। কিছু নির্দিষ্ট বিয়ন্ডার বৈশিষ্ট্যের নেতিবাচক প্রভাবের কারণে মানুষ থেকে যেই বিভিন্ন ধরনের দানব তৈরি হয় তারাই হল মিউট্যান্টস। এটা কোনো অভিশাপ নয়, বরং কিছু বিয়ন্ডার বৈশিষ্ট্যের নেতিবাচক প্রভাব। ঘন ধূসর কুয়াশার মাঝে সোজা হয়ে বসে ক্লাইন মোরেত্তির মনে হল মিস্টার আজিক যা বলেছিল তার সাথে এই কথার বেশ অমিল আছে। মহাপ্রলয়ের আগে মিউট্যান্টসদের সম্পর্কে কি এমনই ধারণা ছিল? সিটি অফ সিলভারের সাধারণ জ্ঞানগুলো নর্দার্ন আর সাউদার্ন মহাদেশের বিয়ন্ডারদের কাছে বেশ অমূল্য। ক্লাইন মোরেত্তি ফরসেকেন ল্যান্ড অফ গডের এই বিশেষত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠল।
এই মুহূর্তে ডেরিক বার্গ বলে চলল, মিউট্যান্টসদের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো দিয়ে আসলে একটা বিয়ন্ডার পাথওয়ে তৈরি হয়, তাই সাধারণ মানুষও পোষণ পান করে মিউট্যান্টস হতে পারে। একটা মিউট্যান্ট পাথওয়ে? এটা কোন পাথওয়ের কথা বলছে? এর সাথে যুক্ত সিকোয়েন্স 9 এর নাম কি? ক্লাইন মোরেত্তি দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। ডেরিক বার্গ প্রথম কয়েকটা প্রশ্নকে তেমন গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেল। সিটি অফ সিলভারে এই সম্পর্কিত সিকোয়েন্স 9কে বলা হয় প্রিজনার। মন হল শরীরের বন্দী, আর শরীর হল পৃথিবীর বন্দী। এটা দিয়ে সেই উন্মাদনাকে বোঝায় যাকে আটকে রাখা হয়েছে, আর সেই বাসনাকে বোঝায় যাকে দমিয়ে রাখা হয়েছে। প্রিজনার? এই পাথওয়েটা রোজ স্কুল অফ থটের দখলে আছে। তারা তাদের রক্তাক্ত বলিদান আর তথাকথিত চেইন্ড গডের উপাসনার জন্য পরিচিত। মিস শ্যারনকে তো এতটা নিষ্ঠুর আর নির্বিচার মানুষ বলে মনে হয় না। 1 মিনিট দাঁড়াও, ম্যারিককে তো দৃশ্যত কোনো একটা দল খুঁজছিল। সে আর মিস শ্যারন কি তবে রোজ স্কুল অফ থটের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? তারা কি পাগল কোনো ধর্মদ্রোহীতে পরিণত হতে চায়নি বলেই এই বিশ্বাসঘাতকতা করেছিল? ক্লাইন মোরেত্তি এই ধারণাগুলো ভাবতে ভাবতে দ্য ওয়ার্ল্ডকে দিয়ে বলাল, আমি তোমার উত্তরে বেশ সন্তুষ্ট, লেনদেন শেষ। এরপর কয়েকজন সদস্য নিজেদের অভিজ্ঞতা আর খবরাখবর ভাগাভাগি করে নিল। ক্লাইন মোরেত্তির কথা যদি বলি, তবে তার স্পিরিচুয়ালিটি একেবারে শেষ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই সে ট্যাট গ্যাদারিংয়ের সমাপ্তি ঘোষণা করল। ধূসর কুয়াশার উপরের জায়গাটা যখন আবার শান্ত হয়ে গেল, তখন সেই নকল দ্য ওয়ার্ল্ডও অদৃশ্য হয়ে গেল। তারপর সে বাস্তব পৃথিবী আর এই রহস্যময় জায়গার মাঝে আসা যাওয়া শুরু করল, আর মাস্টার কিটাকে সেই প্রাচীন প্রাসাদে নিয়ে এলো। যদিও আমি রোজেল গুস্তাভের ডায়েরি পড়ে অনুমান করেছিলাম যে অ্যাপ্রেন্টিস পাথওয়ের জন্য কোনো সিকোয়েন্স 0 না থাকার সম্ভাবনাই বেশি, তবু আমি হটকারী হতে পারি না। যদি কোনো সিকোয়েন্স 1 বা 2 থেকে থাকে, তবে তারা হয়তো দূর থেকেই মারাত্মক কোনো আক্রমণ করে বসতে পারে। আর যদি সত্যিই কোনো সিকোয়েন্স 0 থাকে, আমার নিজের জীবন নিয়ে বাজি ধরাটা ঠিক হবে না। ক্লাইন মোরেত্তি কিছুটা ধাতস্থ হওয়ার পর একটা ডেফিনেশন স্টেটমেন্ট লিখল, এর উৎস। এরপর সে মাস্টার কিটাকে নিজের হাতে ধরে রাখল, যাতে এর শব্দটা অন্য কোনো দিকে ইঙ্গিত না করে। চেয়ারে হেলান দিয়ে বসে ক্লাইন মোরেত্তি ডেফিনেশন স্টেটমেন্টটা জব করতে করতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। ভেঙে পড়া পৃথিবীর ধূসর কুয়াশার মাঝে সে দেখতে পেল একটা ব্রোঞ্জের প্রদীপদানি, যেখানে অনেকগুলো মোমবাতি মিটিমিটি জ্বলছে। প্রদীপদানিটার চারপাশে যা ছিল তাকে একটা গোপন ঘর বলেই মনে হল, যেখানে বাইরের কোনো আলো এসে পৌঁছাচ্ছিল না। সেখানে লম্বা টেবিল, কালো লোহার পাত্র, কাঁচের বয়াম, বাদামি রঙের নোটবুক আর আরও নানা ধরনের জিনিসপত্র ছিল। পুরনো ধাঁচের কালো আলখেল্লা পরা এক যুবক লম্বা টেবিলটার সামনে দাঁড়িয়ে তার হাতে থাকা পোষণটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। পূর্বপুরুষেরা, আমি অসাধারণত্বের পথে পা বাড়াতে যাচ্ছি। আমি অবশ্যই আব্রাহাম পরিবারের সেই হারানো গৌরব আবার ফিরিয়ে আনব। সে বিড়বিড় করে নিজের মনেই কথাগুলো বলল, আর তারপর পোষণটা পান করে নিল। যন্ত্রণায় তার মুখের পেশিগুলো কুঁচকে গেল। হঠাৎ করে সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। সে ক্রমাগত ছটফট করতে লাগল, নিজের গলা নিজেই টিপে ধরল। কয়েক সেকেন্ড পরেই সে নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলল, নিজের গায়ের চামড়া ছাড়িয়ে নিল, আর রক্তে মাখামাখি এক দানবে পরিণত হল। বোম! তার গায়ের মাংসগুলো বিস্ফোরিত হল, আর মনে হল যেন প্রতিটি মাংসপিণ্ডের মাঝে আলাদা করে প্রাণ চলে এসেছে। সেগুলো চারদিকে হামাগুড়ি দিয়ে যেতে লাগল, আর নিজেদের পেছনে ক্ষয়ের চিহ্ন রেখে যেতে লাগল। অবশেষে তারা সেই গোপন ঘর ছেড়ে বের হতে না পেরে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আলোর বিন্দুগুলো একসাথে জড়ো হয়ে একটা ভাঙা আঙুলের সাথে মিশে গেল, আর তৈরি করল প্রাচীন আর খুব সাধারণ দেখতে পিতলের রঙের একটা চাবি। একই সময় ক্লাইন মোরেত্তি সেই ছেঁড়া জামাকাপড়ের স্তূপের মাঝে হীরা খোদাই করা একটা রূপোলি পকেট ঘড়ি দেখতে পেল। স্বপ্নটা শেষ হওয়ার পর সে চোখ খুলে সামনের দিকে তাকাল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, সত্যি, সে বলেছিল আব্রাহাম পরিবারের গৌরব ফিরিয়ে আনবে, কিন্তু প্রথম ধাপেই সে ব্যর্থ হল। এমনকি সিকোয়েন্স 9-এও ব্যাপারটা অনেক ঝুঁকির। চতুর্থ যুগের টিউডর রাজবংশের আমলে আব্রাহাম পরিবার ছিল অত্যন্ত শক্তিশালী এক অভিজাত পরিবার। বলা হতো যে অ্যাপ্রেন্টিস বিয়ন্ডার পাথওয়েটা তাদের দখলেই ছিল, তবে খুব সম্ভবত সেটা অসম্পূর্ণ ছিল। ক্লাইন মোরেত্তি মাত্র দেখা দৃশ্যটার কথা মনে করার চেষ্টা করল। সে টেবিলের ধারে আঙুল দিয়ে টোকা দিতে দিতে নিজের মনেই বিড়বিড় করল। সে লোয়েন ভাষায় কথা বলছিল। তার উচ্চারণের ভঙ্গিটা ঠিক কোথাকার সেটা আমি বুঝতে পারছি না। পকেট ঘড়িতে খাঁটি হীরা খোদাই করার এই রেওয়াজটা গত 10 বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছে। হয়তো সময় পেলে আমার একবার হারভেস্ট চার্চে যাওয়া উচিত, আর বিশপ উট্রাপস্কিকে জিজ্ঞেস করা উচিত সে মাস্টার কিটা কোথা থেকে পেয়েছিল। হয়তো আমি কিছু সূত্র পেয়েও যেতে পারি। ক্লাইন মোরেত্তি যখনই কুয়াশা থেকে বের হতে যাবে, ঠিক তখনই দ্য ম্যাজিশিয়ানের প্রতীক হিসেবে থাকা সেই কাল্পনিক তারাটা বড় ছোট হতে শুরু করল। ফোর্স ওয়াল একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালের জন্য অনুরোধ করছিল।
ফোর্সওয়াল সাধারণত সাথে এত বেশি নগদ টাকা রাখত না, কিন্তু সে একটা বিয়েন্ডার জমায়েতে যাওয়ার কথা ভাবছিল বলে সে 500 পাউন্ড আলাদা করে রেখেছিল এটা দেখতে যে সে তার কাঙ্ক্ষিত জিনিসটা কিনতে পারে কিনা। কে জানত যে পরিস্থিতির কারণে সেই জমায়েতটাই বাতিল হয়ে যাবে। এখন সে এই টাকাটা অ্যাপোথেকারি ফর্মুলা আর অ্যাক্টিং মেথডের দাম মেটাতে ব্যবহার করতে পারবে, সব মিলিয়ে 430 পাউন্ড। আলোর পর্দাটা ভেসে উঠতে আর কাগজের টাকাগুলো গায়েব হয়ে যেতে দেখে ফোর্সওয়ালের কয়েক সেকেন্ড সময় লাগল ব্যাপারটা বুঝতে। সে খুব আন্তরিকভাবেই মিস্টার ফুলকে ধন্যবাদ জানাল। আমি অ্যাপোথেকারি ফর্মুলাটা ভাইকাউন্ট গ্লেন্টের কাছে 300 পাউন্ডে বিক্রি করব। আমার খুব বেশি লোভ করাটা ঠিক হবে না, নয়তো এতে আমাদের এই দীর্ঘদিনের কাজের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর মিস অড্রে হলের ব্যাপারটা আমি আপাতত এড়িয়েই যাব। তার আশা আছে সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগাযোগ করার আর তাদের কাছ থেকে সরাসরি এই ফর্মুলাটা পেয়ে যাওয়ার। যদি সেখান থেকে পাওয়ার কোনো আশাই না থাকে তবে আমি এটা ট্যাড গ্যাদারিং থেকে কিনে নেওয়ার চেষ্টা করব। আমাকে দেখতে হবে এই অ্যাক্টিং মেথড আসলেই কাজ করে কিনা। যদি এটা কাজ করে তবে আমাকে ভাবতে হবে কিভাবে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করা যায়। শিওদেরেছে আসলেই একটা বোকা। সে সবসময়ই একজন আরবিটার হিসেবে কাজ করে এসেছে আর নিজের অজান্তেই অ্যাক্টিং মেথডের শর্তগুলো পূরণ করে ফেলেছে। ফোর্সওয়াল ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করল। 430 পাউন্ড পাওয়ার সাথে সাথে ক্লাইন মোরেত্তি মিস জাস্টিসের কাছ থেকেও একটা প্রার্থনা শুনতে পেল। সে বলল যে মিস্টার ফুলের ব্লেসেডের যদি আর নগদ টাকার দরকার না থাকে তবে মিস্টার ফুলকে সন্তুষ্ট করার জন্য সে 200 পাউন্ডের বিনিময়ে রোজেল গুস্তাভের ডায়েরির পাতাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। আমি সন্তুষ্ট হয়েছি। 1000 পাউন্ড হতে আমার আর মাত্র কয়েক ডজন পাউন্ডই তো বাকি। ক্লাইন মোরেত্তি মিস জাস্টিসের প্রস্তাবটা ফিরিয়ে দিল। এরপর সে বেশ ব্যস্ততার সাথেই দাসানকে 7 জন ঈশ্বর সম্পর্কে তার স্মৃতিগুলো জাগিয়ে তুলতে সাহায্য করল। এই সব কাজ শেষ করার পর ক্লাইন মোরেত্তি ভীষণ ক্লান্তি নিয়ে বাস্তব পৃথিবীতে ফিরে এল। সে জানালার পর্দাটা সরিয়ে দিল আর সিরিয়াল মার্ডারের তথ্য থাকা ফাইলটা নিয়ে বসল। সে এমন কোনো প্রাণীর খোঁজ করতে লাগল যার অস্তিত্ব হয়তোবা থাকতে পারে।